আসলে যারা শহরে মানুষ হয়েছেন বা গ্রামের জীবনের সঙ্গে এতটুকু সম্পর্ক বা পরিচয় কম, তারা কিন্তু এই যে গ্রামীণ যে ভূত, আসলে ভূতের তো ১৪টা সম্প্রদায়, বিভিন্ন ধরনের, যার ভেতরে ব্রহ্মদত্তী আছে, পেতনি আছে, শাকচুন্নি আছে, মেছো ভূত আছে, মামতো ভূত আছে। এইরকম প্রায় ১৪টা সম্প্রদায় আছে। জলভূত আছে। বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় থাকতেন। কেউ কেউ বলে থাকেন এটা শুধু বাংলা সাহিত্য বা এটা আমাদের বাঙালিদের মধ্যেই। তবে হ্যাঁ, ভারত উপমহাদেশে কিন্তু ভূতেদের আনাগোনাটা বেশি। পলাশ যে গল্পটি আমাদের বলল বা ওর বাস্তব অভিজ্ঞতা যেটা বলল, কারো কাছে বিশ্বাসযোগ্য নাও হতে পারে। তবুও পলাশ কিন্তু এর বাস্তব প্রত্যক্ষদর্শী বা ও এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল। আচ্ছা পলাশ, এরপর তুমি যখন তোমার বাড়ির পাশে, যেহেতু ওটা তুমি বললে যে যাতায়াত বা সেই সময় যাতায়াত ব্যবস্থা খারাপ ছিল, এরপর কোনোদিনও কি তারা সেই যে সেদিন যে রাগটা তোমার উপরে ছিল কোনো অবস্থাতে মেটানোর চেষ্টা করেনি কখনো? এরা হচ্ছে মেছো ভূত। হ্যাঁ। এরা সহজে ছেড়ে যাওয়ার পাত্র নয়। হুম, এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। হুম, কিভাবে টের পেলাম সেটা হলো, আমার বাড়িতে একটা বেশ পোষ্য কুকুর ছিল। হুম, কালো রঙের, বেশ লম্বা চওড়া উঁচু এবং হুম, খুব বিশ্বাসী। হুম। যেখানে যেতাম আমার সঙ্গে 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 সে সঙ্গে যেত। যেত। হুম, সে যাই হোক, কিছুদিন পরে হুম, আমাদের তখনকার দিনে কেরোসিন তো সবারই লাগতো। হুম, হুম। কারেন্ট চলে যেত। হ্যাঁ, হ্যারিকেন জ্বালানোর জন্য, পড়াশোনার জন্য, ঘরের কাজের জন্য লাগতো। এবার আমাদের ওই কেরোসিন তেল তুলতে যেতে হতো রেশনে, আপনার এই শক্তিগড়ের এই দিকটায়। হুম, এবারে রেশনের তেল তোলার একটা টাইম ছিল, যে সন্ধ্যের পরের থেকে একটা মাসের একটা নির্দিষ্ট দিন বলে দেয়। যথারীতি ওখানে সেই নিয়মানেই যেতে হয়। হুম, এবার আমি একদিন ওই তেল তুলতে যাচ্ছি, কিন্তু আমাদের যাওয়ার যে রাস্তাঘাট খুবই অনুন্নত বলতে নেই। নেই। হুম, এবার সোজা রাস্তায় গেলে আমার যে সময়টা বাঁচবে, এইটুক গেলে আমার হয়তো ৫-১০ মিনিট আমি পৌঁছে যাব। হুম, এবার ঘুর পথে গেলে সেটা আমার হয়তো ৩০-৪০ মিনিট লেগে যেতে পারে। হুম। যা হেঁটে, হ্যাঁ, হেঁটে। হেঁটে। তখনকার হেঁটে ছাড়া তো আর তেমন কোনো না, সাধন না। ছিল না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো একদিন কি হয়েছে, ওই ওই ও একই জায়গা, মানে একই জায়গা বলতে জাল পাততাম ওই দিকটায়, আর তার ৩ বিঘে সাইড দিয়ে কোনো মতে ওই সেই জল পার হয়ে যেতে হবে আমার তেল তুলতে, হুম। কেরোসিন তেল। তো ওই গামছা পরে সেই মানে মোটামুটি সেই হ্যাঁ, ঘটনা তখন মনে আছে না, অনেকটা ভুলে যাওয়ার মতন? না, না, মনে আছে। তখন ওরে মনে আছে? বাবা! মনে আছে বলতে এ জীবন, মানে সারা জীবনেও এ ভোলার মতো নয়। মানে যমদূতের আহ্বান, এক দর্শন, হ্যাঁ। দর্শন। হ্যাঁ, মানে তাদের কাছ থেকে আমি হ্যাঁ, আ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফির নিজেকে হুম, ফিরিয়ে আনতে পেরেছি। এরকম হুম, দাদা বলার হুম, মতো হুম, নয়। হুম, হুম, যে মানে কাঁদবো না হুম, কি করব? হুম, 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 মানে দিক বিদিক জ্ঞান শূন্য হুম, অবস্থায় সেই সময় হয়েছিল। আমার মনে হলো যে তারা প্রতিশোধ নেয়, তারা কিন্তু ভোলে না। হুম, তারা তো অ্যাকচুয়ালি হাওয়ার ভরে চলে। হুম, কোথায় কে কি যাচ্ছে ওটা মানে মানে যার উপর দৃষ্টি গোচর করবে, হুম। সে কিন্তু তাদের মানে সরে না, অত একদম, ছাড় একদম। ছাড় ছেড়ে যেতে চায় না। ছেড়ে যেতে চায় না। মানে তাদের ভর করবেই। এটা করবে। আমি অন্য জায়গায়ও দেখেছি। হুম, সেটা বলবো। এবার যেটা হচ্ছে, আমি ওই যাচ্ছিলাম তেল তুলতে। হুম, সেটা ওই সন্ধে মতো অবস্থা বা একটু অন্ধকার হয়ে গেছে। আমার সঙ্গে সঙ্গে আমি যেখানে যাব আমার সেই কুকুরটাও সেই সঙ্গে সঙ্গে যাচ্ছে যাবে। সঙ্গে। হ্যাঁ। এইবার আমি যথারীতি জল পার হয়ে দোকানে চলে গেছি। হুম, কুকুরটাও আমার সঙ্গে সঙ্গে ওপারে চলে গেছে। ও তো কুকুর এমন জিনিস, নিজেরা সাঁতরাতে একদম, পারে, একদম। শেখাতে পারে না। কিন্তু সেই সময় শ্যাওলাও ছিল জলে এবং ওই আমন ধান হুম, ছিল। হুম, আমরা কি করতাম, আরে আমরা তো সাঁতার কাটতাম না, হেঁটে যাওয়া যেত। মানে বুক হুম, জল হলেও সাঁতার কাটা তো দরকার হয় না। এই ধান গাছগুলো হাত দিয়ে সরিয়ে যেতাম। এই কুকুর এরকম এরকম সাঁতার কেটে চলতো। এইবার যখন আমি তেল নিতে গেলে তো একটু সময় লাগে, হুম, কারণ হুম। তখন একই ভিড় দিনে, হতো। হ্যাঁ, একটু হুম, ভিড় হতো। তো হুম, এবার ওই আধা ঘন্টা ১৫ ঘন্টা লেট হয়ে গেলে কি হবে,
বেশ একটা ঝিঝি পোকার আওয়াজ শুরু হয়ে যায়, হুম হুম আর গা ছমছমে ভাব একটা পরিবেশ তখন থাকে। হয়ে যায় অন্ধকার। হ্যাঁ, আর ওদিকে কি হয়, গ্রামের পরিবেশ, হুম হালকা শীত শীত। হুম এবার ছম করে না আমার নজর পড়ল যে ফুস করে একটা হাওয়া আমার গায়ের পাশ দিয়ে দৌড়ে চলে গেল। মানে তখন হঠাৎ না আমার যেটাকে বলে চমকে গেলাম আমি, হ্যাঁ একটা ঠান্ডা ভাব ঠান্ডা ভাব। লাগলো। হুম এবার কিছুক্ষণ আমি থমকে দাঁড়ালাম যে এটা কি হলো। এবার যেই জলে নামতে যাব, টুক করে একটা জলে মানে যেমন আমরা ঢিল মারলে কি হয়, এটা ঢেউ ঢেউ খেলতে খেলতে চলে যায়, হুম ওরকম একটা কিছু পড়লো জলের ভিতরে। হুম এইবার তো আমার গাটা সত্যি আরো মানে একদম শীতল হিমহাড় হয়ে গেল। হুম যে আমি ভাবছি সেই আগের পুরনো অবস্থায় তো পড়ছি না, হ্যাঁ। এরকম একটা খেয়াল চলে মানে আসে। এই রাস্তায় যাবো না, ওই এখন হ্যাঁ, হ্যাঁ, 40 আবার মিনিট সেই হাঁটবো। ফিরে যাব। হ্যাঁ। এবার আমার সঙ্গী যে কুকুর, সে তো আপাতত আছে, সে কিন্তু এদিক ওদিক শুকে বেড়াচ্ছে, হুম আবার মাঝে মাঝে ডাকছেও। হ্যাঁ আমার মনে হচ্ছে সে কিছু একটা অনুভব টের করছে। পাচ্ছে। হ্যাঁ, হুম, হুম, কারণ ওদের তো ঘ্রাণ শক্তি, শ্রবণ শক্তি তো খুবই প্রখর, প্রখর। মনে হয় টের পাচ্ছে। হুম এবার তাতে কি হচ্ছে, ওদের একটা অসুবিধা বোধ হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যে আমাকে বা আমার প্রতি আশ্রয় করবে, আমার শরীরের মধ্যে ঢুকবে। যেভাবে ওদের একটা আশ্রয় নেওয়ার মানে ঢুকবে এরকম, আমার ঘাড়ে আসবে এরকম, যেরকম হয় আশ্রয় করে, এটা শুনে না যে ওর ঘাড়ে এসেছে, হ্যাঁ হ্যাঁ তো সেরকম একটা মনে হয়েছে আমার। এবার কিন্তু আমার যে কুকুরটা রয়েছে সঙ্গী, সে কিন্তু ওই খুব ঘুরছে, ওদিক যাচ্ছে এদিক আসছে, মানে একটা মানে অস্থির, হ্যাঁ, অস্থির ও ব্যাপার, একটা কিন্তু অস্থির। মানে আমাকে প্রোটেক্ট করার, রক্ষা করার কিন্তু আপ্রাণ একটা চেষ্টা করছে। ও কিন্তু আমার থেকে বুঝে গেছে বেশি। হুম আমি বুঝেছি, কিন্তু আবার ভাবছি অনেক দিন হয়ে গেছে, আর আমি তো সে আর মাছ টাছ ধরছি না, তো চাপ নেই আবার। আমি তো যাবো বাড়ি, হাতে রয়েছে কেরোসিন তেল, হুম আর যদি একটু নির্জন জায়গা, হুম আর রাতও হয়েছে, ওদিকে আবার মাঠ বলতে অনেকটা রাস্তা মাঠের মধ্যে দিয়ে যেতে হবে, এও একটা কিন্তু ভয়ের ব্যাপার। হুম কারণ প্রথমে জল পেরোতে হবে, তারপরে আবার 500 মিটার মতো আবার হেঁটেও যেতে হবে। তখন ওই সময় আমাদের ওখানে আবার প্রচণ্ড জঙ্গলও ছিল, আবার ওখানে খেজুর গাছ, তারপরে ডুমুর গাছ, সরা গাছ, এদের তো আশ্রয়স্থান এইসব গাছ। সরা গাছ। হ্যাঁ, তো এইসবে থাকে। তখন বিভিন্ন রকম ওই উদ্ভ্রান্ত সব চিন্তা ভাবনা আমার মনের মধ্যে চলে আসতে লাগলো। এইবার কি করলাম, ভাবছি, কিন্তু আমি নেমে পড়েছিলাম যে আর সময় নেই, যত দাঁড়াবো তত তো আমার সময়টা নষ্ট হবে। হুম হুম এবার ভাবছি যে না, অতটা সময় নষ্ট করব কি আর হবে, যা হয় হবে। হ্যাঁ যা হয় হবে, কুকুর তো আছে, নেমে পড়ি। নেমে পড়তে পড়তে কিন্তু ভাবছি ওই পুরনো সেই মাছের ঘটনাটা আমার কিন্তু ভাবছি, তখনও তাজা। হ্যাঁ, আর এদিকে মনে করছি যে ওই ওখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। হুম কিন্তু যখনই আমি ওই জলে কিন্তু নেমেছি, তখন কিন্তু ওই হাওয়াগুলো আমি অনুভব করছি, ফুস করে এদিক চলে যাচ্ছে, ওদিক চলে যাচ্ছে, এরকম একটা ফুস করে শীতল লাগছে, মানে ঠান্ডা অনুভব করছি, মানে আমার পাশ দিয়ে ওরা কিন্তু ঘোরাফেরা করছে। আর যেহেতু এবার কুকুর কি করবে, কুকুর জলের মধ্যে গেলে আর কি করবে, ডাকতে ও পারছে না। আমার পিছনে নেমেছে, হুম কুকুর আর ডাকতে পারছে না। না ডাকতে পারলে এবার আমি কোনো মতে মানে চিন্তা করতে করতেও হুম মানে এদিকে প্রাণ যায়, হুম কারণ ওই পিছনের একটা অভিজ্ঞতা রয়েছে ছিল, একটা। হুম, হুম, আবার এরকম একটা অভিজ্ঞতা। হুম, তো কোনো মতে গিয়ে পেরিয়ে গেছি আমি। হুম, পেরিয়ে গিয়ে খানিকটা চলে যাওয়ার পরে মনে হলো যে আমার যে সঙ্গে কুকুরটা ছিল সেটার আমি হদিশ পাচ্ছি না। হুম, আমি ডাকছি কালু করে, আয়, সে কালু আর ডাকছে না। আমি বলছি বাবা আগে নিজে বাঁচি, কালুকে আমি পরে দেখে নেব, বা ওরা তো খুবই সাহসী হয়, হ্যাঁ হয়তো অন্য দিক থেকে উঠে হ্যাঁ, গেছে বা অন্য। মানে হ্যাঁ, চলে আসবে। হুম, যাই হোক, আমি ওই চিন্তা না করে না, আমি একটু জোরে হাঁটা শুরু করেছি।
যে কালু ঠিক চলে হ্যাঁ, আসবে, ওটা সাহসী কারণ কুকুর। ওরা তো মানে সে হুম। রাত হোক বিরাত হোক যতই দূরে ওদের যাক হুম, ওদের স্মৃতিশক্তিও প্রখর যে ঠিক চলে আসবে, সেই ভাবনা ভেবে আমি আমার নিজের চিন্তা করে না ওখান থেকে জোর কদমে একটু চলে এসেছি বাড়ির দিকে। এবার কিন্তু অনবরত আমার ওই হাওয়াটা না কিন্তু ছাড়েনি, সঙ্গ ছাড়ছে না। সঙ্গ ছাড়ছে না। মানে এবার আমি কিন্তু আর সেই সময় সেই জিনিসটার কথা আর মনে নেই, সেই যে ওই সময় বলেছিলাম হ্যাঁ, হ্যাঁ। ভূত আমার পুত, পেতনি হ্যাঁ, আমার ঝি, ঝি, এরকম। রাম লক্ষ্মণ সাথে আছে, এখন করবি আবার আমার অন্য দিকে। চিন্তা। এখন কি চিন্তা হয়েছে, এইবার আমি যে যাব 500 মিটার যেতে গেলেও তো আমার একটা গাছপালা পড়ে, হুম। মানে তখন তো লোকালয় নেই, নেই, একদম নেই। নির্জন। হ্যাঁ, হ্যাঁ। আর আমি আওয়াজ লাগালে আমার বাড়ি পৌঁছাবে না। না। আর তখন আমি টর্চও নিয়ে যাইনি, তখন ওই ভরসা ছিল ওই কি যেন ওই কুকুরই। হ্যাঁ। এইবার টর্চ তো available নয় মানে ওখানে। হ্যাঁ, সময়টা কিন্তু আমার অনেকটা লেগে গেল আজকে অন্য দিনের তুলনায়। হুম। আর কে জানে যে আজকে আবার এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়তে হবে। মানে আমার জীবনে প্রথম তো ওইটা পড়েছে, আবার এইটা তখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আজকেও আমার প্রাণ নাশ হয়েই ছাড়বে। আমি আজকেও মনে হয় কপালে দুঃখ আছে মনে হচ্ছে। বাড়ি আর যেতে পারবো না। আজকে মনে হচ্ছে আর হবে না। তো যাই হোক, এখন রাখে হরি মারে কে। আর মারে কি রাখে কে? হ্যাঁ, তো বেঁচে থাকার কথা ভগবান আমার আয়ু দিয়েছেন, তাই আমি আপাতত আপনাদের সামনে আমার নিজস্ব অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরতে একদম, পারছি। একদম। হুম। হয়তো আপনাদের বিশ্বাস নাও হতে পারে, কিন্তু আমার সঙ্গে এটা বাস্তব ঘটেছে। আমি বাড়িতে পৌঁছে গেছি, কিন্তু সকালে যখন আমি কুকুরটাকে আমি দেখেছি রাতে যে আমার কুকুর ফেরেনি, আমি একটু চিন্তিত ছিলাম যে বিষয়টা আমি ক্লিয়ার নয়, যে মানে আমি তখন বুঝতেই পারছি না যে আমার পিছনে লেগেছে ঠিক আছে, আমাকে আমার শরীরের মধ্যে প্রবেশ করতে পারেনি, ঢুকতে পারেনি, কিন্তু আমার পোষ্য প্রাণীটা কোথায় গেল। হুম। তা এই চিন্তা আমাকে বেশ কুরে কুরে খাচ্ছিল রাতে। আমি এই মানে ঘুমাতেই পারিনি। একে তো আমার জীবনটা বাঁচিয়ে নিয়েছি, সেটা একটা টেনশন, চিন্তা যে বারবার যদি এরকম হয় তাই তো আমি মানে টেনশনেই মরে যাবো, আমি তো বাড়ি থেকে বেরোতেই পারবো না। তো এরকম হচ্ছে, মানে 2 বার হয়ে গেল। এবার ভাবলাম যে ঠিক আছে, কোনো মতে সকালটা হোক। বাড়িতে বলেছি এই বিষয়টা, বাড়িতে বলেছি, আলোচনা হয়েছে। হ্যাঁ, আলোচনা হয়েছে। তখন ব্যাপারটা সিরিয়াসলি নিয়েছে যে না, এরকম আর রাতের বেলা যাওয়া যাবে না, যেতে গেলে ঘুরে যেতে হবে, হয়তো তেলই আর আনবো না, এরকম একটা ডিসিশন হয়েছিল। কিন্তু সকালে উঠে যখন আমরা সবাই গেলাম যে তাহলে আমরা যাই দেখি কুকুরটা কোথায় গেল, ওই রাস্তাতে আমরা গেছি, আমাদের বাড়ির সদস্য 2-4 জন মিলে আমরা খুঁজতে বেরিয়েছি দিনের বেলা, সকালবেলা পরের দিন। এবার সত্যি যে দেখি আমাদের সেই কুকুরটা না ওই জলে ভেসে আছে, মানে ওই ধান গাছের মধ্যে। হ্যাঁ, ওই ধান গাছের মধ্যে, জলের মধ্যে ভেসে আছে। মানে কি ওই ধানের গলায় জড়িয়ে পাচ্ছি? হ্যাঁ, মানে মনে হচ্ছে কেউ যেন ওকে ধরেছে, ধরে ওর গলায় যেরকম ফাঁস দেওয়া হয় আর কি, কিছু দিয়ে সেরকম ফাঁস দিয়ে মানে জড়ানো আছে আর কি। ওখান থেকে আর বেরোতে পারে। ওখানকার যে ধানের অবস্থা কেমন? ধানের অবস্থা বলতে খুব আমন ধান, কিন্তু ওরকম এমনি ধানের মতো হয় না। ও বীজ বনে সেটা ওই গজায় অনেক খালি খালি দূরে দূরে খুব। এখন কি হয়, যেটা যে হাত দিয়ে ভেঙে চুরে যাওয়ার ব্যাপারটা, গাছ ভেঙে চুরে আছে, এখানে ধস্তাধস্তি হচ্ছে এমন কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে। মানে অনেকটা জায়গা নিয়ে মানে বেশ দুজনের মধ্যে যেমন লড়াই, হাতাহাতি। দেখুন, একটা জীব যখন প্রাণ ত্যাগ করে তখন তো সে আপ্রাণ চেষ্টা করবে। তা এতে বোঝা গেল যে যে অ্যাটাকটা আমার পরে ওরা করতে চেয়েছিল সেটা আমার পরে না পেরে আমার ওই পোষ্য প্রাণীটার উপরে মানে ও বাধা দেওয়াতে ওর উপরে রাখতে, হ্যাঁ, যে আজকে তোর জন্য আজকে আমি ওকে ধরতে পারলাম না বা ওর শরীরে প্রবেশ করতে পারলাম না, এই একটা কাজ করেছে। মানে বুঝতে পারলাম, মানে কুকুরকে আমরা যে প্রভুভক্ত বলি, কারণ শেষ মুহূর্ত পর্যন্ত একদম একদম হ্যাঁ, কুকুর যে একদম প্রভুভক্ত এর উপরে কোনো প্রাণী হয় না। তা সেটা সেদিনও প্রাণ দিয়ে বুঝিয়ে গেল। যেহেতু অনেকটা জায়গা নিয়ে জল ঘোলাটে বা শ্যাওলা টেওলা নেমে যে ধান গাছগুলো না
সব এরকম ভেঙে এদিক ওদিক পড়ে আছে। তো এরকম কাহিনী সত্যি কথা বলতে আমি পড়েছি, জীবনে যেন আর কেউ না পড়ে সেটা সৌভাগ্যের ব্যাপার। এবং আমি খুব সৌভাগ্য যে ওই দিন মানে দুটো একদিন নয়, দুবার এরকম প্রেতাত্মা হোক কি মেছো ভূত হোক, যাই হোক সেই হ্যাঁ, সবই আর কি কারণ প্রেতাত্মা- দেখুন এদের কিন্তু দেখা যায় না, কিন্তু হ্যাঁ, অনুভব করা অনুভব যায়। করা। ওই যে আবার ছোঁয়া তো যাবে না, আমি তো পাবো না তো, কিন্তু না। ওরা কিন্তু আওয়াজ দেয়, হুম, কথা বলে, হুম, ডাকে, চায়। হুম, ওদের যে ইচ্ছা সেটা কিন্তু ওরা বলে, প্রকাশ করে। সেটা আমাকে করেছে, আমিও টের পেয়েছি। কিন্তু যাদের একটু মানে মনের জোর আছে, শক্তপোক্ত, তারা সামলে নিতে পারে, বা আমি পেরেছি। সেই মুহূর্তে কিন্তু মনের জোরটা সেই মুহূর্তে আমি মানে পেরেছি। সেই যে কথা আমাদের মানে এটা একটা তো প্রকৃতির খেলা যে ভূত আমার পৌত পেতনি আমার ঝি রাম লক্ষণ সাথে আছে করবি আমার, এটা যে মন্ত্র, এতে যে ভূত পালিয়ে গেছে ভয় পেয়ে, তার থেকে বড় কথা নিজের মনের ভেতর একটা শক্তি সঞ্চয় হয়েছে হ্যাঁ মুভ করার। মানে আমি মনের ভিতরে ঢুকতে দিনি ভয়টা। হুম হুম মানে এইটা একটা আমার পজিটিভ একটা সাইড। হুম এবার যদি আমি ওখানে কেঁপে ভেঙে পড়তাম তাহলে তো আরো বেশি করে ভয় তাহলে দেখাতো, ওই দিন কিন্তু আমি জলের মধ্যেই বিসর্জন হয়ে যেতাম। বিসর্জন হয়ে যেত। একদম। একদম একদম। সেইটা ওই দিন হয়নি। আর এর মধ্যে দ্বিতীয় দিন- এর মধ্যে সকাল হয়েছে, হ্যাঁ, সূর্য উঠেছে, তাদেরও সময় কমে গেছে, তারাও আর একদম, এই নিয়ে একদম। বেশি খুব এগোনোর চেষ্টা করেনি আর কি। অ্যাকচুয়ালি তাদেরও তারা তো তাদের দিন হচ্ছে রাত, রাত, তারা রাতের বেলায় তারা দিন মনে করে তাদের ব্যবহার মতো- করে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো সেইটাই হচ্ছে যখন সূর্যের আলোতে তারা তাদের আর কোনো গুরুত্ব থাকে না, বা তারা কোনো তো কর্মক্ষমতা হারিয়ে ওটাও ফেলে। একটা কাহিনী যে আমি ওই সূর্যলোক এদিকে আসছে বলে আমিও তাতে অনেকটা আশ্রয় পেয়েছি, মানে সূর্যলোকে। হুম, তখন তারা পিছিয়ে গেছে। পিছিয়ে গেছে। আর এটা তো রাত হচ্ছে, এইটাই দেখুন, এই যে কুকুরটা যে মরে গেল, এটা কিন্তু রাত গভীর হচ্ছে, গভীর হচ্ছে মানে তাদের সন্ধ্যের সময় থেকে। বাড়ছে। হ্যাঁ, তাদের সময় পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মানে আমাকে আষ্টপৃষ্টে ধরে বলছে না, আমার পিছু করেছে আমাকে। হ্যাঁ, মানে আমি যে বাড়ি যাব, আমার তো 500 মিটার যেতে হবে হুম, ওই আলের পথ দিয়ে, মানে এদিক এদিক করে। তখন তো গাছপালাও ছিল, এবং ওটাকে কি বলে, বিভিন্ন রকম আহ, চাষ হচ্ছে, চাষবাসের জমি। হুম, এবার চাষবাসের জমি বলতে ধরো এত বড় বড় ধান আছে, আমি ধানের ভিতরে দৌড়তে তো পারবো না, না। ধানের ভিতরে পড়ে যাব। হুম, ওরা পড়ে গেলেই মনে করো গল্প শেষ। হলো কাজ। হ্যাঁ, হুম, তো এই হচ্ছে ব্যাপার। সেহেতু আমাকে একটু টাইমও লাগবে। এবার একটু চিন্তা করতে করতে, ভয়ের মধ্যে চিন্তা করতে করতে আমি যাচ্ছি। এবার অতটা ভয় না যে আমার তো যেতে হবে, অতটা ভয় মানে করলেও তো এটা বলা চলবে যেতে না। পারে একমাত্র যে কোনো শুভ দৃষ্টির শুভ আশীর্বাদটা ছিল সঙ্গে, হ্যাঁ। না হলে তারা হয়তো চেপে বসতেই পারতো সেটা। মানে আমি জানি না যে কি কারণে তারা করতে মানে চাপতে পারেনি। হ্যাঁ হ্যাঁ, হয়তো এটাকেই আসলে আমরা যেটাকে বলি যে সুপ্রিম পাওয়ার, গড পাওয়ার বা সততা, সেই জায়গাটা হয়তো ভগবানের আশীর্বাদ। এটা আমরা যখন সনাতনীরা ভগবান মানি, হ্যাঁ, অবশ্যই তো সেই অবশ্যই। ভগবানের আশীর্বাদ এটা। হ্যাঁ, এবার মন তাই না? থেকে ভগবানকে যদি ডাকা হয়, সেও রক্ষা করেন, বোঝা যায়। হুম, এটা সেটা অন্য কাহিনী, এখানে ঠিক বলা ছিল। আমি পেয়েছি, হ্যাঁ, আমি সত্যি কথা মন থেকে একটা চেয়েছিলাম, আমার প্রার্থনা করেছিলাম, সেটা আমিও পেয়েছি। তো এরকমই ব্যাপার যে মন থেকে ভগবানকে ডাকলে সাড়া পাওয়া যায়। এক্ষেত্রে আমি একবার নয়, দুইবার মানে মৃত্যুর মুখ থেকে আমি ফিরে এসেছি। মৃত্যুর মুখ কোথা থেকে? সেই ভূত প্রেত যাকে মানুষ দেখে না, দেখা যায় না, সেরকম আর কি অনুভব পরিস্থিতি। করা যায়, হ্যাঁ, অনুভব করা যায়। অনুভব করা যায়। মানে মুখে মুখে শোনা যায়, আমরাও শুনেছি, কিন্তু আমি যদি না পড়তাম আমি নিজেও বিশ্বাস করতাম না। কিন্তু যেহেতু আমি এর ভুক্তভোগী, সেই জন্যই আজ আপনাদের সামনে আমার নিজের ঘটনা, হ্যাঁ, নিজে আমার সঙ্গে বাস্তব ঘটেছে, সেগুলো আজকে বললাম। আশা করি সকলের ভালো লাগবে। যাই হোক, আমরা কিন্তু বেশ অভিজ্ঞতা, মানে একটা সত্যি ঘটনা, আজকে হয়তো গল্প মনে হলেও পলাশী জানে বা পলাশী অনুভব করছে সেদিনকার অবস্থাটা কি ছিল ওর। যাই হোক, আজ ভিডিও বেশি দীর্ঘ করব না, এখানেই ভিডিও শেষ করব। তবে পলাশ, যদি দর্শকদের প্রয়োজন হয়, তাদের যদি ভালো লাগে গল্প, অবশ্য তারা আবারও স্মরণ করবে বা আবারও চাইবে,
আবারও আসতে হবে কিন্তু আমাদের স্টুডিওতে। অবশ্যই অবশ্যই। এবং আরও কোনো রকম এইরকম প্রেতাত্মার গল্প, প্রেতাত্মার কোনো অভিজ্ঞতা, দেখা অভিজ্ঞতা, বোঝা অভিজ্ঞতা, হ্যাঁ, যখন আমাদেরকে যখন চিঠি লেখা হয়েছিল বা আমাদের জানানো হয়েছিল তখন তো আরও অনেকগুলো গল্পের সঙ্গে ছিল। বাড়িতে, তোমার বাড়িতেই যেমন একটা ঘটনা তুমি বলেছো আমাকে, যে তুমি যে রুমে থাকো তার হ্যাঁ, পাশের হ্যাঁ, রুমেই হ্যাঁ। তোমার বৌদি সুইসাইড করে গলায় দড়ি দিয়ে। এবং তোমার বাড়ির একটু এগিয়ে গেলেই সেখানে একজন একটি কদম গাছে গলায় দড়ি দেয়, হ্যাঁ, এ হ্যাঁ, পাশে আরো একজন খেদু বলে। ওটা হচ্ছে আপনার, বলে দিচ্ছি কাহিনীর স্পট গুলো, মানে আমার স্বচক্ষে দেখা। সেটা হচ্ছে কেষ্ট বিশ্বাসের বাঁশবাগান, এটা ফেমাস। ওইদিকে আবার বাঞ্ছারামের বাগানও আছে, এই দুটোই কিন্তু ফেমাস। তারপরে আর এদিকে হচ্ছে কেন, হ্যাঁ, কদম গাছে, এটাও আমার নিজস্ব চোখে দেখা। তো এইসব গল্পগুলো, এই যে ঘটনাগুলি, এর সঙ্গে আরো কিছু ঘটনা জড়িয়ে আছে, বিভিন্ন মানুষ ভয় পাওয়া বা আরো কিছু ঘটনা তো অবশ্যই রয়েছে যেগুলো আগেও কথা হয়েছে। হ্যাঁ, তারপরে আর একটা কাহিনী আছে, সেটা হচ্ছে কেন, এই যে যাদেরকে অ্যাটাক করে বা যাদের শরীরে প্রবেশ করে প্রেতাত্মা বা ভূত, যাই আমরা বলি না কেন, সেগুলোকে তো তখনকার দিনে কি হতো, ওঝা এসে ঝাড়াতো, টুকটাক করতো, যজ্ঞ করতো, অনেক কিছু করতো। সেটাও একটা কিন্তু আমার ভালো অভিজ্ঞতা আছে, আমার নিজের দেখা। সেটা আমরা আগামী এপিসোডে, এই যে বাড়িতে একই ঘরে, পাশের ঘরে তোমার বৌদি আত্মহত্যা করেছিল এবং গলায় দড়ি দিয়ে রীতিমতো। তারপরে বললো যে পাশে আরেকটি মেয়ে যে যাকে জোর করে বিষ খাইয়ে বা বিষ খেয়ে বা খাইয়ে এরকম শ্যাম্পুর সাথে মারা হয়েছিল। ঠিক। এই যে একদম ওটা পিছনের, আমাদের বাড়ির পিছনের ঘটনা। তার মানে পাশের ঘরে একজন গলায় দড়ি দিয়ে ঝুলছে, সেই ঘরে তোমাকে থাকতে হয়েছে দীর্ঘ বছর ধরে। বিভিন্ন ধরনের ঘটনা আছে সেখানেও। মানে অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে আমার যে পরিবেশ, সারাউন্ডিং মানে পুরো ভুতুরে টাইপের। মানে আজ এখানে হচ্ছে, কালকে ওখানে দেখছি, মানে কি আর বলবো, যে সেই ভুতুরে রাজ্য হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তা এই ভুতুরে রাজ্যের, পলাশের ভুতুরে রাজ্যের গল্প, পরবর্তী গল্প শুনবো আমরা নেক্সট এপিসোডে। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানান। আর আপনারা কোন টাইপের পডকাস্টগুলো দেখতে চাইছেন আসলে, সেগুলো আমাদেরকে জানান। আর আপনার কাছেও যদি এইরকম কোনো অভিজ্ঞতা থাকে, কোনো রকম আমাদের সনাতন ধর্মীয় কোনো গ্রন্থ থেকে আপনি বলতেই পারেন, মহাভারত হোক, রামায়ণের চরিত্রগুলো বিশ্লেষণ করতে পারেন, আপনি চাইলে ভাগবত বিশ্লেষণ করতে পারেন, কোনো লৌকিক অলৌকিক এসব গল্প বলতে পারেন, আত্মা নিয়ে আপনি আলোচনা করতে পারেন আমাদের সঙ্গে। আর আপনার এইসব অভিজ্ঞতা আমরা এমনই করে স্টুডিওতে রেকর্ড করে দর্শকদের শোনাব। তো বন্ধু, আজ এ পর্যন্তই। কিন্তু শুনলাম পলাশের কাছে তার প্রেতাত্মার মেছো ভূতের গল্প। আর কি, এক কথায় মাছের সঙ্গে যখন জড়িত, মাছ খেতে চাওয়া ভূত মানে মেছো ভূত বলি আমরা। তো আসুন তাহলে আজ কিন্তু এ পর্যন্তই। দেখা হচ্ছে সামনের কোনো আরও একটি এরকম আকর্ষণীয় ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।